আমরা দাঁড়িয়ে আছি মার্চ মাসে। মার্চ মাস হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার জন্ম লগ্নের মাস, বাংলাদেশের স্বাধীনতার মাস। 2026 সালের মার্চ মাসে দাঁড়িয়ে আমরা একটু পেছনে ফিরে তাকাতে চাই 1971 সালের মার্চ মাসে, যখন একটু একটু করে এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হিসাবে জন্মের প্রস্তুতি নিচ্ছিল। আমরা একটু আলোচনা করব আজ 5ই মার্চ, 1971 সালের 5ই মার্চ আসলে কি ঘটেছিল। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমার সঙ্গে আজ সংযুক্ত আছেন আমিনুর রহমান সোহেল, কবি আমিনুর রহমান সোহেল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। ধন্যবাদ সাগর ভাই। আমাকে আপনার অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। সেই সঙ্গে আপনার অনুষ্ঠানের যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা মার্চ মাসে দাঁড়িয়ে একটু পেছনের দিকে তাকাবো, এবং এই পেছনের দিকে তাকানোর প্রক্রিয়ায় আমিনুর রহমান, আমি যদি আপনার কাছ থেকে একটু শুনতে চাই, বুঝতে চাই যে 2026-এর মার্চে দাঁড়িয়ে 71-এর মার্চকে সামনে রেখে কি প্রতিক্রিয়া হয়, আপনার কি ভাবনা হয়? ধন্যবাদ সাগর ভাই। আমার মনে হয়, আমার যা মনে হয় সে ধরনের আরো বাংলাদেশের অনেক লক্ষ লক্ষ মানুষের একই মনোভাব আজকে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর ঠিক 55 বছর পর আমরা আরেকটি মার্চে দাঁড়িয়ে। আমারও মনে হয় যে এই সময় এই মার্চ অন্য পূর্ববর্তী মার্চগুলোর মতো না, এটা একটু ভিন্ন ধরনের মার্চ মাস আমাদের সামনে আজকে। আমার নিজের বিবেচনায় বলে আমাদেরও একটু পিছনের দিকে ফিরে দেখা দরকার, যে আজ থেকে 55 বছর আগে সেই মার্চ মাসের প্রেক্ষাপটটা কি ছিল। এই মূল্যায়নটা এতটাই গুরুত্বপূর্ণ এখন, এই কারণে যে আজকে অনেক কিছু শোনা যায় চতুর্দিকে। এই সমস্ত কথাবার্তা শুনে অনেকের মনেই হতে পারে, আসলে 71 সালে কি হয়েছিল? আসলে কি কোনো মুক্তিযুদ্ধ হয়েছিল, নাকি ওটা ভারত পাকিস্তানের একটা যুদ্ধ ছিল? আজকে আমাদের 24-এর পর কি আর 71-এর কোনো প্রয়োজন আছে? অনেকেই বলছে যে নাই। যারা পরাজিত শক্তি ছিল তারা আজকে বলছে যে 24-এর পর 71-এর আর কোনো প্রয়োজন নাই। আপনি যদি ধরেন, বাংলাদেশের এখন 50 ভাগের উপরের মানুষ আছেন যারা তরুণ এবং যুবক, যারা 71 দেখেনি, যারা জীবনে একটা দীর্ঘ সময় পার করেছে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কহীন, ইতিহাসের সঙ্গে সম্পর্কহীন অবস্থায়। তাদের কাছে এই মুহূর্তে যারা বার্তাটা পৌঁছে দিচ্ছে যে 71 ছিল ভারত পাকিস্তান যুদ্ধ, আজকে 24-এর পর আর 71-এর কোনো প্রয়োজন নাই, তাদের কাছে তো একটা মনেই হতে পারে যে 71 ভুল, আমাদের কাছে 71-এর কোনো প্রয়োজন নেই। তো এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের পুনর্মূল্যায়ন করার অনেক জরুরি হয়ে গেছে এখন, যে 71টা আসলে কত বড় ছিল, সেই 71টা কি কারণে হয়েছিল, এবং 71-এর মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত যে ঘটনা প্রবাহ, সেগুলো আমাদের বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবের এবং সবচেয়ে বীরত্বপূর্ণ সময়টা হচ্ছে 1971। এবং সেই 1971-এর মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত এই যে 9 মাস, এই 9 মাসের বাঙালির অর্জন পৃথিবীর বাঙালির ইতিহাসে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। এই অর্জনকে যদি আমরা অবমূল্যায়ন করি, এই এই অর্জনকে যদি আমরা ইতিহাসের কষ্টি পাথরে যদি টিকিয়ে রাখতে না পারি, তাহলে জাতি হিসাবে আমরা পরাজিত হয়ে যাব। এবং আমরা আসলে পরাজিত হতে চাই না, পরাজিত হতে চাই না বলেই আমরা পরাজিত হতে চাই না, হ্যাঁ। এবং মার্চের এক আমার তারিখ থেকে আমরা প্রতিদিনই কথা বলছি 1971 সালের মার্চ মাসে কি ঘটেছিল, এবং আজকে আমরা 5ই মার্চ কি ঘটেছিল সেই বিষয়গুলো শুনবো। আপনি যদি আমাদেরকে একটু 1971 সালের 5ই মার্চে নিয়ে যান। ঠিক আছে, 5ই মার্চে যাবার আগে আমি জাস্ট সংক্ষেপে আধা মিনিট বলে নেই যে শুরুটা তো হয়েছিল 1লা মার্চ, যখন ইয়াহিয়া খান এবং ভুট্টো সলা পরামর্শ করে আওয়ামী লীগকে, আওয়ামী লীগের হাতে ক্ষমতা না দিয়ে যখন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে, তখন থেকেই এই স্ফুলিঙ্গটা তৈরি হয়। 2রা মার্চ থেকে সারা দেশে কারফিউ জারি করে, আওয়ামী লীগ এবং বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশে হরতাল অবরোধ পালন করে, মিছিল মিটিং চলতে থাকে। 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আসলে একটা সহিংস সময় গিয়েছে। পাকিস্তানি বাহিনী নিরীহ একটা অস্থির বাঙালিদের উপর সময়। অস্থির সময় এবং অগ্নি সময়, আগুন ঝরা সময় গেছে। নিরীহ শ্রমিক, নিরীহ ছাত্র, নিরীহ জনতার উপর পাকিস্তানিরা নির্বিচারে গুলি বর্ষণ করেছে।
মার্চের 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এক চিটাগাঙেই 138 জন মানুষের প্রাণহানি হয়েছে। ঢাকাতে সম্ভবত 75 জন, খুলনাতে 33 জন, এবং দেশের আরো বিভিন্ন জায়গায় অনেক মানুষ হতাহত হয়েছে। মার্চের প্রতিটা দিন আমরা যদি ধরি 2 তারিখ থেকে, প্রতিটি দিনই উত্তাল থেকে উত্তালতর হয়েছে, এর অবনমন হয়নি। ক্রমশই মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছিল, সারা দেশ অগ্নিগর্ভ হয়ে উঠছে। তো 2, 3 এবং 4 তারিখ ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় 5 তারিখে, 5ই মার্চ, টঙ্গীতে আবার পাকিস্তানি বাহিনী নিরীহ শ্রমিকদের উপরে গুলিবর্ষণ করে। সেই টঙ্গীতেও 4 জন শ্রমিক নিহত হয়। সেই 4 জন শ্রমিকের লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগও মিছিল মিছিল করে। এ হচ্ছে 5 তারিখের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এরপরে 5 তারিখে আরেকটি ঘটনা ঘটে, যে বাংলাদেশের যত কবি, সাহিত্যিক, শিল্পী, তারা সবাই রাস্তায় নেমে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও রাস্তায় নেমে আসে। তখন তৎকালীন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ইঞ্জিনিয়ার্স, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই আন্দোলনে, অসহযোগ আন্দোলনের প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়ে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুতির ঘোষণা দেয়। এগুলো হচ্ছে 5 তারিখের আপনার মূল ঘটনাবলী। এরপরে হয় যে 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত অনেক মানুষ তো নিহত হয়েছে, শহীদ হয়েছে। সারা দেশের হাজারো মসজিদে মসজিদে তাদের জন্য গায়েবানা জানাজা এবং মোনাজাত মোনাজাত করা হয়। এমনকি আশ্চর্য হয়ে যাবেন যে পাকিস্তানের লাহোরেও ওই 5 তারিখে বাংলাদেশের শহীদদের সম্মানে আসলে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল। 2 তারিখ থেকে তো হরতাল চলছিল সারা দেশে, সম্ভবত সকাল থেকে দুপুর পর্যন্ত হরতাল। তো বঙ্গবন্ধু আদেশ দিলেন যে হরতালের পরবর্তী সময়, হরতালের পরে ব্যাংকগুলো খোলা থাকবে, যাতে মানুষ স্বাভাবিক লেনদেনগুলো করতে পারে, অর্থনৈতিক কার্যক্রম যাতে সচল থাকে। কাজে বঙ্গবন্ধু যে দেশের প্রতি একটা দায়িত্ববান ছিলেন, এটা তারই প্রমাণ। শুধু আন্দোলন সংগ্রাম করেই তিনি ক্ষান্ত থাকেননি। দেশ যাতে চলে, দেশের অর্থনীতির চাকা যাতে চালু থাকে, মানুষের যাতে সমস্যা না হয়, মানুষের যাতে মানুষের যাতে সমস্যা না দৈনন্দিন হয়, সমস্যা চাহিদাগুলো নয় পূরণ করা সেগুলো যায়। এগুলো তিনি আসলে পরবর্তীতে 7ই মার্চের ভাষণে এগুলো আবার পুনরাবৃত্তি করেছেন, এগুলো এগুলো বলেছেন, তাই না? তো এই 5 তারিখে আম, আরো কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনা ঘটে। ষড়যন্ত্র শুধু যে এখনই হয় তা না, ষড়যন্ত্র আগেও হতো। 5 তারিখ একটি আন্তর্জাতিক রেডিওতে একটি খবর তারা মানে প্রকাশিত হয়, যেখানে বলে যে বঙ্গবন্ধু এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে ক্ষমতা ভাগাভাগির আসলে একটি সমঝোতা হয়ে গেছে, যেটা বঙ্গবন্ধু এটাকে সম্পূর্ণ বানোয়াট এবং অযাচিত এবং উদ্দেশ্য প্রণোদিত বলে কিন্তু সেটাকে উড়িয়ে দেন। 5 তারিখে পাকিস্তানের এয়ার ভাইস মার্শাল আসগর খান আছেন, উনি অবসরপ্রাপ্ত ছিলেন তখন। উনি করাচি থেকে ঢাকায় এসে বঙ্গবন্ধুর সঙ্গে উনি সেদিন দেখা করেন, এবং দেখা করে উনি বঙ্গবন্ধুর এই অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন, এবং ইয়াহিয়া খান এবং ভুট্টোকে অনুরোধ করেন যাতে নির্বিঘ্নে ক্ষমতাটি আওয়ামী লীগের কাছে হস্তান্তর করা হয়। আপনি জানেন কিনা জানি না, 5 তারিখ ইত্তেফাকে একটি কিন্তু খবর প্রকাশিত হয়। 5 তারিখে জুলফিকার আলী ভুট্টো এবং ইহা খানের মধ্যে রাওয়ালপিন্ডিতে 5 ঘন্টার একটি মিটিং হয়, গোপন মিটিং। সেটাকে ইত্তেফাক একটি শিরোনাম দিয়েছিল, ইয়াহিয়া এবং ভুট্টোর মধ্যে ম্যারাথন মিটিং, তাই না? তো ওই ম্যারাথন মিটিং এর পর পিপির যে পাকিস্তান পিপলস পার্টির যে পিপলস পার্টি। হ্যাঁ, তিনি আবার বলেন যে যে বঙ্গবন্ধু যা করছে, আওয়ামী লীগ যা করছে, এগুলো ঠিক না, এগুলো পাকিস্তান বিরোধী কার্যকলাপ, এগুলো থেকে বিরত থাকার তাদেরকে অনুরোধ জানায়। আপনি জানেনই তো তারা আর কি বলবে, তাই না? তারা তো নিজেদের কাছেই ক্ষমতা রাখতে চেয়েছে, তারা তো আর বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উপর, মানুষের কাছে ক্ষমতা তো আর হস্তান্তর করতে চায়নি। কাজে এই ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছিল। তো এগুলো হচ্ছে মোটামুটি 5 তারিখের আপনার উল্লেখযোগ্য ঘটনা। এর পরবর্তীতে তো মাত্র 6 তারিখ, একদিনের ব্যবধানে 7 তারিখ সারা দেশ কিন্তু উত্তাল, মিছিল মিটিং চলছে, আনাচে কানাচে অলিতে গলিতে চলছে। 2 তারিখে, সরি 5 তারিখে আরো একটি ঘটনা ঘটে, যে সরকারিভাবে আহ, ঘোষণা করা হয় যে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে, তাই না? এগুলো হচ্ছে 5 তারিখের মোটামুটি উল্লেখযোগ্য ঘটনা। এখন 5 তারিখের এই যে উল্লেখযোগ্য ঘটনাগুলো আপনি উল্লেখ করলেন, বললেন, এই 5 তারিখের ঘটনা প্রবাহ, মানে 7 তারিখে তো
রেসকোর্স 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 ময়দানে ময়দানে একটা জনসভা। জনসভার কর্মসূচি আগে থেকে দেওয়া ছিল। এবং এই 5 তারিখের ঘটনাগুলোকে আমরা 7ই মার্চ কিংবা পরবর্তীতে স্বাধীনতার আন্দোলনের সঙ্গে কিভাবে আমরা মানে কানেক্টেড করব? আচ্ছা দেখেন, আসলে এই মার্চ মাসে যেটা শুরু হয়েছিল যে অসহযোগ আন্দোলনটা, এটা আসলে তো একদিনের ঘটনা না, এটা হঠাৎ করে হয়নি। এটা পাকিস্তানের 23 বছরের ইতিহাসে অবিরত শোষণ নিপীড়নের ফলাফল। 52-র ভাষা আন্দোলন, তাই না, 62-র শিক্ষা আন্দোলন, 66-র আপনার 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এগুলোর হাত ধরেই একটার পর একটা এসেছে। অর্থাৎ সারমর্মটা হচ্ছে পাকিস্তানিরা কিন্তু বাঙালিকে তাদের নিজ জাতি হিসেবে মেনে নেয়নি। দেশ একটাই এক, এটা আসলে একটা কৃত্রিম রাষ্ট্র, এটা ধর্মের ভিত্তিতে ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা একজন লোক ম্যাপের উপরে একটা দাগ টেনে বলেছে এটা ভারত, এটা পাকিস্তান। এভাবে তো একটা দেশ হয় না। একটা দেশ তো একটা শুধু ভূখণ্ড না, এবং তাও আবার 1200 মাইল দূরের দুটি ভূখণ্ড একটি রাষ্ট্র, তাই না? এটা ভাষা এক না, সংস্কৃতি এক না, কাজে এই রাষ্ট্রটাকে আমি বলি একটা কৃত্রিম রাষ্ট্র। কাজে এই মার্চ মাসে যেটা আসলো, প্রতিদিনই 2 তারিখ থেকে ঘটনা কিন্তু আরো বাড়ছে, প্রতিদিন হতাহতের ঘটনা বাড়ছে, মানুষ আরো বেশি করে রাস্তায় নামছে। আপনি 5 তারিখে যদি দেখেন, এই 5-6 ঘটনাবলী কিন্তু 7 তারিখে রেসকোর্স ময়দানের বঙ্গবন্ধুর ভাষণকে কেন্দ্র করেই হচ্ছে। মানুষ কিন্তু সেদিকে ছুটছে, ঢাকার বাইরের থেকে মানুষও কিন্তু আসছে। তো এই যে মোমেন্টাম একটা তৈরি হলো 2 তারিখ থেকে, কিন্তু আস্তে আস্তে মোমেন্টাম তৈরি হচ্ছে। সেটা 7ই মার্চে একটা টার্নিং পয়েন্ট। 7ই মার্চে কিন্তু আসলে আমি যদি আনঅফিসিয়ালি স্বাধীনতার ঘোষণাটা হয়ে গিয়েছিল, বঙ্গবন্ধু যেটা দিয়েছেন, তাই না, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ওটা আসলে এক ধরনের স্বাধীনতার ঘোষণাই আপনি বলতে পারেন, যদিও ওটা অফিসিয়াল না। কাজেই আপনি, অফিসিয়ালি আসলে ওই সময় দেওয়ার মতো পরিবেশও ছিল না, পরিবেশও পরিস্থিতিও ছিল ছিল না, না। ওটা দিলে তো যুদ্ধাবস্থা তৈরি হয়ে যেত, ওটা টেকনিক্যালি উনি ওভাবেই করেছেন। তখন আমরা বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত হয়ে যাই। বিচ্ছিন্নতাবাদে চিহ্নিত হয়ে যেতাম। কাজে 2 তারিখ থেকে আমরা 6 তারিখ পর্যন্ত যে ধরি, সময়টা ধরে নেই, এটাকে আমি বলতে পারি যে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানের ভাষণের একটা পূর্ব প্রস্তুতি, সেই মিটিংটাকে সফল করার। এবং সবাই এটা ধরে নিয়েছিল যে সেই রেসকোর্সের ময়দানে সবাই বঙ্গবন্ধু নিশ্চয়ই দিক নির্দেশনামূলক কোনো কিছু দিবেন, এবং সেটাই তো হয়েছে আসলে। কাজেই আমি মনে করি যে এই 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আপনি যদি ধরেন ধারাবাহিকতা, এগুলো কিন্তু ধাপে ধাপে স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। জনমত গঠনেরও তো একটা ব্যাপার আছে, মানুষকে প্রস্তুত করারও একটা ব্যাপার আছে। এটাকে আমি বলবো মুক্তিযুদ্ধের প্রস্তুতিমূলক একটা সময় বলবো এই সময়টাকে। অনেক ধন্যবাদ আমিনুর রহমান সোহেল। আমরা আপনার কাছ থেকে 5ই মার্চ 1971 সালের, আপনি যেটিকে বলছেন যে মুক্তিযুদ্ধের প্রস্তুতিকালীন সময়, যেটি আসলে 7ই মার্চের ঐতিহাসিক যে ভাষণ, সেই ভাষণকে সামনে রেখে এবং পাকিস্তানিদের যে বৈষম্যমূলক আচরণ, তার বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ, যত স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, সেই বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছিল মার্চের প্রতিদিন, যেমনটি ঘটেছে 5ই মার্চ। দর্শক, আজকে আমরা আলোচনাটা এখানে শেষ করবো। আমরা প্রতিদিনই মার্চের প্রতিদিনকার ঘটনাবলী নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। আমিনুর রহমান সোহেল, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। সাগর ভাই, আপনাকে ধন্যবাদ।